উনি আসলে এই দেশকে চিনে না। আমি ওনার প্রতি প্রচন্ড সম্মান নিয়ে বলতেছি, উনি এই দেশকে চেনেন না, উনি এই দেশের মানুষকে চেনেন না, জাস্ট চেনেন না। উনি মনে করেছেন যে গ্রামীণ ব্যাংক যেভাবে চালাইছেন ওভাবে উনি আরেকটা ব্যাংক চালাবেন। আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথমে একটা মন্ত্রণালয় দিলেন, তারপরে আরেকটা দিলেন, তারপরে আবার চেঞ্জ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিলেন, তারপরে একজন লোক মারা গেল, তার দায়িত্ব তাকে দিলেন। ভাই উনি কি মহামানব? এত বছর ধরে মানুষ স্বৈরাচার বৈরাচার সব করছি, গালাগালি সব করছি, 1 তারিখ কিন্তু পোলাপন বই পাইছে না, উনি দিতে পারবেন না। আমি মনে করি ডক্টর ইউনূসের জন্য এটা খুব একটা ভালো পথ হবে, ওনার তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া উচিত। উনি যদি স্টুডেন্টদের অথবা অন্য কারো চাপে পড়ে এই নির্বাচনকে 1 বছর পিছাতে চান, আমি মনে করি উনি সম্মান নিয়ে যেতে পারবেন না। ঘোষণাপত্রে যতটুকু জানা গেছে বিক্ষিপ্তভাবে, এখনো তো সুনির্দিষ্টভাবে সেটা কালকে ঘোষণা করলেই সেই ঘোষণাপত্রটা জানা যাবে। সেখানে তো জামাত ইসলাম বলেন বা ছাত্র শিবির বলেন, এরা তো এক ধরনের সমর্থন বা তারা পক্ষে রয়েছে, সবাই সমর্থন, এরকম আওয়াজটা তো পাওয়া গেছে। এই ঘটনার প্রেক্ষিতে এরই মধ্যে বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলোর যে ধরনের মতামত আমি দেখছি, জি, এতে কেন যেন আমার মনে হয় যে আগামী নির্বাচনটা কেমন হবে তার একটা ছায়া যেন আমি এখানে দেখতে পাচ্ছি। যেমন ধরেন এদের এই কর্মসূচির সঙ্গে মোটামুটি সমর্থন দিয়েছে কে কে? জামাত ইসলাম, এবি পার্টিকে তারা কিন্তু একসময় লোকজন বলতো জামাতের এই নাকি বি টিম, এখন বি না সি আমি বলতে পারবো না, কিন্তু একসময় বলতো লোকে। জামাতের প্রচুর লোকজন এখানে আছে। কিন্তু এবি পার্টি, নাগরিক যে পরিষদ যেটা আছে, এটা নাগরিক কমিটি যেটা আছে, এখানেও কিন্তু এবি পার্টি থেকে কিছু লোক এখানে এসে এটা মূল নেতৃত্বে যারা আছে তারাই। তো আমরা কিন্তু মোটামুটি একটা বুঝতে পারছি যে লাইনটা কোন দিকে, এরা এদের সঙ্গে আছে, এটা ক্লিয়ার হয়ে গেল। বিএনপি তো শুরু থেকে বলছে এর সঙ্গে মানাই। আবার বিএনপি যারা একটু সতর্ক মন্তব্য করেন, যেমন আমির হোসেন মাহমুদ চৌধুরী, ওনার আজকে একটা মন্তব্য দেখলাম, উনি বলেন আগে দেখি তারা কি বলে তারপর আমরা মন্তব্য করব। এটাও অনেকে বলবেন, মান্না ভাইরা বোধ ওই কথাই বলবেন, আগে দেখি কি বলে। তো মান্না ভাই দেখা হয়ে গেছে মোটামুটি, তো তারপরে বলবে দেখি কি বলে, আনুষ্ঠানিকতার স্বার্থে দেখি কি বলে। তার মানে কি আমাদের জোটও তাই বলবে, হ্যাঁ জোটও তাই বলবে, দেখি কি বলে, তারপরে আমরা মন্তব্য করব। তার মানে কি এরা কিন্তু নিঃশর্ত সমর্থন এখন কিন্তু আসছে না। তো এখানে কিন্তু একটা পোলারাইজেশন কিন্তু টের পাওয়া যাচ্ছে যে আগামী নির্বাচনটা কি হতে যাচ্ছে। তো এটা যদি হয়, এখন সরকার যদি এদের সঙ্গে থাকে, সরকারের 2-1 জন উপদেষ্টা হয়তো থাকবে বলে আমি ধারণা করছি, যেটা নাকি হবে খুবই স্ববিরোধী কাজ। যদি তারা যান, তাদের বুঝতে হবে যে আমি কোন চেয়ারটায় বসেছি, এই চেয়ারে প্রতিনিধিত্ব করে আমি ওখানে যেতে পারি কিনা, এটা তাদেরকে বুঝতে হবে। তারা বুঝবে কিনা আমি জানি না। যদি তারা ওখানে যান, তাহলে আমি ওভাবে ভাগ করে নিব যে সরকারের মধ্যে চাচ্ছেন যে এই লাইনটা, এই অংশটাই ক্ষমতায় আসে। আপনি তখন আবদারের কথা তো বলছিলেন, এবং আরেকটি কথা বলছিলেন যে শেখ হাসিনার, এবং আপনি অন্য আরেক জায়গায় আরেকটি হয়তো গণমাধ্যমে এরকম একটি কথা বলেছেন যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়েছে, কিন্তু সেই শেখ হাসিনা কিন্তু সচিবালয়ে থেকে গেছে, এরকম আমি যদি ভুল না করি আপনি এরকম একটি গণমাধ্যমে এরকম কথা বলেছেন। শেখ হাসিনা যদি সচিবালয়ে থেকে থাকে, যেটা এখন নানানভাবে আলোচিত, সেই জায়গায় তাহলে কি সেই আবদারটা ওঠেনি? কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আবদার করলে সেই আবদার মোটামুটি মিটানো হয়। আপনি আবদার শব্দটা খুব কশাসলি ব্যবহার করেছেন, তাহলে কি সেই আবদারটাই উঠলো না? আবার বিএনপি যদি কোনো সমর্থন দেয় বা বিএনপি যদি কোনো বিপক্ষে দাঁড়ায়, সেই আবদারটা হয়তো মিটানোর ক্ষেত্রে একটু ভাবা হচ্ছে, আর পক্ষে থাকলে বা সমর্থন দিলে সেটা ভাবা হচ্ছে না, সেখানে আবদারটা দ্রুততম সময়ের মধ্যে মেটানো হচ্ছে। তাহলে সচিবালয় থেকে শেখ হাসিনাকে বের করতে হবে, যেটা রূপকর্থে আপনি বলেছেন, সেই আবদার ওঠে নাই, নাকি সেই আবদারটা মিটানোর কথা অন্যভাবে ভাবা হয়নি? এই আবদার উঠে নাই, আমি উঠতে আমি শুনি নাই। শুনেন, একটা জিনিস আমি বলি, এখানে কতগুলি বিষয় হয়েছে, ঘটনাগুলি কিভাবে ঘটছে সেটা আগে আমি যেভাবে বুঝি সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। দেখেন, একটা বিপ্লব হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, মানে বিপ্লব মানে কি আমি বলি, গণ অভ্যুত্থান হয়েছে একটা, এবং প্রবল প্রতাপশালী স্বৈরাচারী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে জনমানুষের চাপে। আমি বলবো সমগ্র মানুষের, সারা দেশের মানুষের চাপে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পর একটা সরকার 3 দিন ছিল না, তারপর ডক্টর ইউনূসকে ওনারা ডেকে এনেছেন। ডক্টর ইউনূস সাহেব আমার বিবেচনায় এই আন্দোলনের গণমানুষের যে আকাঙ্ক্ষার সঙ্গে ওনার কোনো সম্পর্ক ছিল না। ওনার সম্পর্ক ছিল ওনার ব্যক্তিগত হয়রানিটা। উনি ব্যক্তিগতভাবে
হাসিনা কর্তৃক হয়রানির শিকার হচ্ছিলেন, ওনার মধ্যে ওই পেইনটা ছিল। কিন্তু জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের ক্ষোভের বিপরীতে যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা উনি ধারণ করতে পারেন নাই। এগুলো আমার অবজারভেশন। পারেন নাই বলেই উনি দায়িত্ব যখন নিয়েছেন, উনি এই কতগুলি উপদেষ্টা বানিয়েছেন। তারা পেরেছেন যাদের এই উপদেষ্টাগুলো কিভাবে পারবে? এই উপদেষ্টাগুলি তো, এই উপদেষ্টাদের মধ্যে 80% উপদেষ্টার কোনো সম্পর্ক ছিল না এই আন্দোলনের সঙ্গে। উনার উপদেষ্টা পরিষদের 80% উপদেষ্টা শারীরিক, মানসিক, অর্থনৈতিক, বুদ্ধিবৃত্তিক কোনো একটা ভাবে আমাদের এই আন্দোলনের সঙ্গে তাদের কোনো সম্পর্ক ছিল না, জাস্ট ছিল না। তারা কোথাও কোনো একটা আর্টিকেলও লেখে নাই, তারা নিয়মিত কলাম লেখে বিভিন্ন পত্রপত্রিকায়, কিন্তু আন্দোলনের পক্ষে তারা কলম ধরে নাই। এটা হলো রিয়েলিটি। এই লোকগুলিকে ডক্টর ইউনূস আইনা নিয়ে বসায় দিছে দেশ চালানোর জন্য। কেন? কারণ হলো উনি আসলে এই দেশকে চিনে না। আমি ওনার প্রতি প্রচন্ড সম্মান নিয়ে বলতেছি, উনি এই দেশকে চেনেন না, উনি এই দেশের মানুষকে চেনেন না, জাস্ট চেনেন না। উনি মনে করেছেন যে গ্রামীণ ব্যাংক যেভাবে চালাইছেন ওভাবে উনি আরেকটা ব্যাংক চালাবেন। গ্রামীণ ব্যাংকে যারা যে সাফল্যের সঙ্গে ওনার আশেপাশে ছিলেন তাদেরকে উনি নিয়ে আসছেন। আমি একটা হাইপোথেটিক্যাল একটা কথা বলি, আপনার যেটা ফান মনে হবে হয়তো বা, মানে হয়তো সিরিয়াস কথাবার্তা বলেন, আমি একটু ফান করি। লম্বা আন্দোলন হয়েছে না? 4 তারিখে যাই যদি আপনার আন্দোলনত লোককে বলতেন, এই যে তোমরা আন্দোলন করতেছো, যদি সফল হও তাহলে কিন্তু মিস নূরজাহান বেগম তোমার স্বাস্থ্যমন্ত্রী হবে। ওই লোক আপনি পিটাইতো, ভাই মিস নূরজাহান বেগমটা কে, যা তুমি স্বাস্থ্যমন্ত্রী বানাবা, তার জন্য আমাকে আন্দোলন করতে হবে? নূরজাহান বেগম স্বাস্থ্যমন্ত্রী হয়ে বসে দিছে, সে কি করতেছে? তাকে স্বাস্থ্যের বিষয়ে বিশাল কোনো জ্ঞান আছে? জ্ঞান বাদ দেন, সে কি বিশাল কিছু করতে পারতেছে করতে? আপনি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রথমে একটা মন্ত্রণালয় দিলেন, তারপরে আরেকটা দিলেন, তারপরে আবার চেঞ্জ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় দিলেন, তারপরে একজন লোক মারা গেল, তার দায়িত্ব তাকে দিলেন। ভাই উনি কি মহামানব? আপনি যদি করতেছেন, আমার কিন্তু কোনো সমস্যা নাই, আমার সমস্যার কথা আমি বলি, আপনি তো মানুষের প্রতি সুবিচার করছেন না। এই প্রত্যেকটা মন্ত্রণালয়ে আগে একাধিক মন্ত্রীও ছিল, তারা দেশটা ঠিকভাবে চালাতে পারে নাই। তা আপনি তো এই দেশের মানুষের প্রতি সুবিচার করছেন না। করছেন কি? করছেন না। আপনি বুঝতেই পারছেন না আপনি কি করছেন। তো এই সরকার উনি চালাচ্ছেন, কিন্তু খেয়াল করেন ওনার কাছে পোলা পান্ডা গেলে পরে উনি তো, আমি বেসিক্যালি ওনাকে আরেকটা আমি বলি, আমি তো মানে আপনার সমালোচনা করার সময় কিছু খেয়াল থাকে না, তো বলি ওনার কাছে মাঝে মাঝে আমাকে হিপোক্রেট মনে হয় ইউনূস সাহেবকে। কি করে মনে হয় সেটা বলি। উনি মুখে বলে তরুণরাই দেশ চালাবে, আর উনি নিয়ে বসে থাকে বুড়াদের। বুড়াদের এখানে যতগুলি উপদেষ্টা আছে এদের গড় বয়স 60-এর উপরে। আপনি হিসাব করে দেখেন, ওই দুটা যে শিশু কিন্তু হিসাব করে তার সহ যোগ করে ভাগ করে দেখেন। মানে এখানে যদি আমরা মানে টেন্স হিসাব করি, চালাবে, এটা কি ভবিষ্যতের কথা বলছেন কি? উনি যেটা বলেন সেটা মিন করেন না রে ভাই। আমি বললাম তো এই দেশটি ওনার কোনো প্ল্যান নাই। না না, ভবিষ্যতের কথা বলছেন কিনা এটা আরো একটু মানে জোরালো ভাবে অন্য জায়গায় শুনেন। আমি বলি আপনাকে, আপনি সংস্কার করবেন, অমুক করবেন, তমুক করবেন, সব করবেন, ততদিন পর্যন্ত মানুষ না খেয়ে থাকবে। তো আপনি দেখেন একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে, ছোট্ট একটা উদাহরণ। আজকে বছরের এই 30 তারিখ শেষ দিন, আর মাঝখানে একদিন আছে। এত বছর ধরে মানুষ স্বৈরাচার মৈরাচার সব করছি, গালাগালি সব করছি, 1 তারিখ কিন্তু পোলাপান বই পাইছে না? উনি দিতে পারবেন না। শিক্ষা প্রতিষ্ঠানে বই পাচ্ছেন না দিতে। এটা তো একটা ধারাবাহিকতা ভাই, এখানে তো নতুন করে কিছু আবিষ্কার করার দরকার নাই, ধারাবাহিকভাবে চলছে। এটা আজকে থেকে না, বিএনপি আমল থেকে 1 তারিখ থেকে বই পাইতো। এত বছর, প্রায় 24 বছর ধরে লোক 1 তারিখ, বাচ্চারা 1 তারিখে বই পায়, বই উৎসব হয় বাংলাদেশে। আপনি বলবেন যে কি হবে, না হলে কি হলো সমস্যা? আপনি প্রথম বললেন সরকার বোঝে কিনা, সরকার শব্দটাই তারা বোঝে কিনা, আবার ঐক্যমত্যটা বোঝে কিনা। ঐক্যমত্য বিরাট জিনিস, সবাই কিন্তু আপনি ঐক্যমত্য করবেন। দেখেন কতগুলি জিনিস আছে, মানে এগুলো হয় কি জানেন, এই যে আমি সংস্কার প্রস্তাব হচ্ছে না, সংস্কার কমিশনগুলি হচ্ছে, আমি এই কমিশনের 2 একজনের ইন্টারভিউ দেখলাম যে প্রথম আলোতে ছাপা হয়েছে, বদিউল্লাহ মজুমদারের ছাপা হয়েছে, তারপরে আলী রিয়াজের ছাপা হয়েছে। আমি এগুলি পড়ি, এরা দেখবেন সুন্দর করে হেডলাইন করে, এবং হেডলাইন এমন যে ঐক্যমত্য হবেই।
আর ভাই এটা হবে গিয়ে সামনে সবচেয়ে বড় ক্রাইসিস, সবচেয়ে বড় ক্রাইসিস। প্রথম আলো একটা নাটক শুরু করছে, আমি মনে করি এদের একটা প্রজেক্ট আছে, আমার যেটা ধারণা এরা পাবলিককে খাওয়াতে যাচ্ছে, যে বলতেছে সবাই ঐক্যমত হয়ে গেছে বললা, তারপর শেষ পর্যন্ত একজনকে ভিলেন বানাবে। এই বিএনপির জন্য ঐক্যমত হলো না, সবাই চাইছে, ওর জন্য হয় নাই। এরা এই একটা নাটক আরম্ভ করছে। ঐক্যমত সহজ। বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলো একদল বলে যে ভোটে আমরা চাই মানে আনুপাতিক হারে নির্বাচন চাই, আবার কেউ বলে না আমি জিতবো, যে এখন যায় যে যেটা পাবে সে সেটা আশা করে। বিএনপি সব নেবে, সব আশা করে। ছোট দলগুলো মনে করে কিন্তু আমি তো কিছু ভোট পাই, তাহলে ওই আনুপাতিক হারে আমার একটা আপনি শেয়ার দেন। তো এটা ঐক্যমত আপনি কেমনি করবেন, কেমন ঐক্যমত করবেন? কিন্তু এইগুলিতে ভাই অনেক রকম ইকুয়েশন এখানে আছে। তো এরা হুঠার বলে ঐক্যমত হয়ে যাবে। ঐক্যমত আপনি কেমনি করবেন? কি কারণে আপনার সঙ্গে আমি ঐক্যমত করবো? আপনি একটা ঐক্যমতের প্রস্তাব দিলেন, এটা আমি মানবো কেন? আপনি আমার বুঝান। দুইটা কারণে মানতে পারি, এটা খুব লজিক্যাল এই জন্য, অথবা আমি আপনাকে এত ভালোবাসি যে আপনি যা কম তাই রাজি, এটা হইতে পারে। তো পলিটিক্যাল পার্টিগুলি কি এই ভালোবাসা আছে? ব্যক্তিতে ব্যক্তিতে ভালোবাসার, দলে দলে ভালোবাসা এক জিনিস, রাজনীতিতে ভালোবাসা হয়? কি বলে আমি কিছু বুঝি না। এগুলোর জন্য কি সব হলো অনভিজ্ঞতার চাপ। এই যে তারা থামাচ্ছে, লক্ষ্য করেন থামানোর মানেটা কি? থামানোর মানে হলো একটা প্রোক্লেমেশন অফ রেভলিউশন, যেটা তারা বলতেছে এটাকে তারা নীতিগতভাবে মেনে নিচ্ছে। থামানোর অর্থটা কি? অর্থ এটা তোমাদের আমরা নীতিগতভাবে মানি, তোমাদের এখানে কিছু ধারণাগত শব্দগত ঝামেলা আছে, ওগুলো আমরা ঠিক করে দিব, এটা বলে থামাইছে। আমার ধারণা কি তারা কেমনি থামবে? ওরা থামবে কিনা যায় না। ওরা বোধহয় দেখলাম যারা মিটিংয়ে বসছে, জরুরি মিটিংয়ে বসছে ওরা স্টুডেন্টরা, তাহলে ওরা থামবে কি থামবে না? আচ্ছা, যদি তারা থেমে যায় তখন সরকার বেকায়দা পড়বে। বেকায়দা পড়বে মানে কি? তারা তো একটা ঐক্যমতের ভিত্তিতে করতেই পারবে না। আর তারও যে বড় কথা, এখন আপনাকে প্রোক্লেমেশন অফ আপনার কি বলে রেভলিউশন করতে হবে কেন? এটা কি কোনো বিপ্লবী সরকার? আপনি বিপ্লবী সরকার হলে আপনি বিপ্লবের একটা ঘোষণাপত্র করলেন। এটা কি যদি বিপ্লবী সরকার হইতো তাহলে তো বিপ্লবের সঙ্গে জড়িত লোকরাই সরকারে থাকতো। ওই লোকগুলো কি সরকারে আছে? নাই তো রে ভাই। যখনই আপনি বিপ্লবী সরকারের একটা ঘোষণাপত্র করবেন তখন তো এই উপদেশটা পরিষদীয় থাকবে না, ইনক্লুডিং ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসও কি বিপ্লবের পার্ট? ওই বিপ্লবের সময়, আন্দোলনের সময় কেউ ডক্টর ইউনূসের নাম নিছিল? বলছিল যে ডক্টর ইউনূস আমাদের প্রধান হবে? বলছিল কেউ? এটা কি বিপ্লবের পার্ট? তো যখন আপনি এই প্রোক্লেমেশনকে আপনি এস্টাবলিশ করতে যাবেন তখন তো অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যাব। অনেক কিছু উল্টাপাল্টা হয় না, আমি বলি প্রেশারটা উল্টাপাল্টা হবে কিনা। বিবাহ শাদী হয়ে গেছে, বাচ্চা কাচ্চাও হয়ে গেছে, হঠাৎ করে মনে হয়েছে ভাই কাবিন তো করি নাই। এটা হয় না। 5 মাস পরে এসে আপনার মনে হয়েছে আরে কাবিন তো হয় নাই, তো একটা ঘোষণাপত্র করো, তো করেন ভাই। এগুলো হলো জানেন কিছু হয় না, এগুলো হলো ছেলে মানুষই, এগুলো হলো জাস্ট ছেলে মানুষই। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতা যুদ্ধের একটা ঘোষণাপত্র ছিল। বাস্তবতাটা খেয়াল করুন তো, কেন ছিল? কেন ছিল? তখন যে আমরা যুদ্ধটা করব, কিসের উপর ভিত্তি করে করব? তখন যে আমাদের একটা সরকার হবে, কিসের উপর ভিত্তি করে হবে? সেজন্য একটা ঘোষণাপত্রের প্রয়োজন ছিল। এপ্রিলের 10 তারিখে সেটা তারা বানাইছে, এপ্রিলের 17 তারিখে ঘোষণা করছে, এবং ওই দিন তারা শপথ নিচ্ছে একটা সরকার। সেই সরকার এই যুদ্ধটাকে পরিচালনা করছে। সারা দুনিয়ার কাছে যেতে হলে এই সরকারটাকে নিয়ে যেতে হয়। কি চলে এসেছে, আমি মাসুদ কামাল আপনাকে অল্প একটু সময় শুনতে পারবো। আপনিও সেটা মনে করেন কি না যে এই অন্তর্বর্তী সরকার, যদি একেবারেই ছোট্ট করে 1 মিনিটে শুনতে হবে, অন্তর্বর্তী সরকার যে হঠাৎ করে ছেড়ে দিল না আমি থাকবো না, তাহলে কি সত্যি তাদেরকে সেরকম পায়ে ধরে রাখবার মতো ব্যবস্থা হবে কিনা? দেখেন, এটা সমস্যা হলো কি, এই সরকার চলে গেলে না আমরা বিপদে পড়ে যাবো। দিস ইজ রিয়েলিটি। কারণ আমরা তো এদেরকে অনেক আশা করে যখন আনছি তখন আমরা কিন্তু কোনো হাতে কোনো বিকল্প রাখিনি যে একে চলে গেলে ওকে আনবো, আমরা তত রাখিনি। আমরা এদের উপর ভরসা করে আনছিলাম যে এরা আমাদের একটা নির্বাচন দেবে। তবে আমার মনে হয় না তারা সেটা করবে। যেটা করবে, যদি তারা বেশি চাপ দেখে, আমার মনে হয় ডক্টর ইউনূস সহ বেশ কয়েকজন উপদেষ্টা আছেন যারা নাকি এই ঝামেলাগুলি পছন্দ করেন না। এটা আমার ধারণা আর কি, ব্যক্তিগত ধারণা। ওনারা হয়তো এমন একটা হতে পারে যে কথা উনি সব ওনার বক্তৃতায় বলেছেন, যদি চাপ দেয় পলিটিক্যাল পার্টিগুলো, উনি তাড়াতাড়ি একটা নির্বাচন দিয়ে দিবেন। এবং আমি মনে করি ডক্টর ইউনূসের জন্য এটা খুব একটা ভালো পথ হবে, ওনার তাড়াতাড়ি নির্বাচন দিয়ে দেওয়া উচিত।
উনি যদি স্টুডেন্টদের অথবা অন্য কারো চাপে পড়ে এই নির্বাচনকে 1 বছর পিছাতে চান, আমি মনে করি উনি সম্মান নিয়ে যেতে পারবেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস যেটা বলেছেন, এটা তো একদিন পার হয়ে গেল এবং আপনি নিঃসন্দেহে সেটা জানেন, আপনি গণমাধ্যমে চোখ রাখেন, কিন্তু আমি এইটুকুতে আসতে চাই যে উনি যে অংশটাই বলেছেন যে এই যে কবর দিয়ে ফেলবো, মেরে ফেলবো, এই ধরনের কথা আসলে অনেকটা ফ্যাসিবাদের মুখ থেকে আসে, এই যে একটি মন্তব্য, তাহলে এই ধরনের কথা বলি কি আবার নতুন কোনো কিছু ইঙ্গিত করছে? না, ব্যাপারটা তা নয়। আসলে যারা মন্তব্যটা করেছেন ওনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আর কি। আমি কিন্তু নিজে ব্যক্তিগতভাবে আমি মনে করি এই মন্তব্যটা আমারও পছন্দ হয়নি। এই যে কবর দিয়ে দেব, এগুলি এত সহজ কাজ না আসলে, কিন্তু ওনারা যত সহজভাবে বলেন অত সহজ কাজ না। আমি এটাকে ওনার সমালোচনাও করতে চাই না, কিন্তু এটুকু বলি, এটা হয় কি জানেন, এটা এক ধরনের বয়সজনিত মানে কি বলবো, এটা আপনার সারল্যের কারণে হয়েছে কিনা আমি জানি না। বয়সটা একটু কম, অনেক কিছু হয়তো ওভাবে কিভাবে বলেন আমি জানি না। এটা একটা সংবিধানকে, যে সংবিধান এখনো দেশে বলবৎ আছে, এই সংবিধানকে তো কেউ বাতিল করেনি এখনো, স্থগিত করেনি এখনো। সুযোগ তো ছিল, জি, আপনাদের হাতে তো সুযোগ ছিল। বিপ্লবের মাধ্যমে, গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা সরকারের পতন ঘটিয়েছেন আপনারা বলতে পারতেন এই সংবিধান আমরা স্থগিত করলাম, কিন্তু আপনি স্থগিত করেননি। এখন আপনি চাচ্ছেন যে এটাকে আপনি কবর দিবেন। তো এই কথাটা তো দেশে যে এই যে মনে করেন এখন দেশে আইন আদালত চলতেছে না, এটা কিসের উপর ভিত্তি করে চলছে? আইনের উপর তো। এবং তাবৎ আইনের বড় আইন তো সংবিধানের উপর ভর করে চলছে। এই যে ইউনূস সাহেবের একটা সরকার আছে এখানে, এই সরকারটা কিসের উপর ভর করে আছে? সংবিধানের উপর ভর করে আছে, সংবিধানের উপর ভর করে আছে। শেখ হাসিনা চলে গেলেন, তারপরে শেখ হাসিনা চলে গেলে তো কিভাবে গেছেন? এটা গণঅভ্যুত্থানের মাধ্যমে গেছেন। তো গণঅভ্যুত্থানের মাধ্যমে যদি শেখ হাসিনা চলে যায়, তার প্রেসিডেন্ট তো তাহলে অটোমেটিক্যালি তখনই চলে যাওয়ার কথা ছিল। তার প্রেসিডেন্ট টিকে থাকলো কেন? কে টিকে রাখলো? এই সরকার টিকে রাখছে। তার মানে এই সরকার, তারা সাংবিধানিক সরকার হতে চেয়েছে বলেই তো প্রেসিডেন্টকে টিকিয়ে রেখেছে। প্রেসিডেন্টের কাছে যে শপথ নিয়েছে, এখনো প্রেসিডেন্টের সঙ্গে তারা দেখা করে, এখনো রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী বিভিন্ন রকম সরকারি আদেশ হয়। এবং যিনি প্রধান উপদেষ্টা, উনি তো প্রেসিডেন্টের উপদেষ্টা। আমাদের যে উপদেষ্টা আছে এরা কেউ কিন্তু সরকারের উপদেষ্টা না, এরা সবাই রাষ্ট্রপতির উপদেষ্টা, এবং রাষ্ট্রপতি তাদেরকে নিয়োগ দিয়েছে। এগুলি কিসের মাধ্যমে হয়েছে? সংবিধানের মাধ্যমে হয়েছে। এখন যে সংবিধান এখনো টিকে আছে, সেই সংবিধানকে আপনি কবর দিয়ে দিবেন? কেমনে দিবেন? আপনি কে হে ভাই? আপনি কে? আপনি বলবেন যে আমি বিপ্লব করেছি। এই বিপ্লব আমি করি নাই। বিপ্লব কে করে নাই? একজন রিকশাওয়ালা বিপ্লব করে নাই। এই বিপ্লবে কি রিকশাওয়ালার কোনো অবদান ছিল না? যে লোকটা গুলি খেয়েছে, যে লোকটা রাবার বুলেট খেয়েছে, যার চোখ নষ্ট হয়ে যাচ্ছে, যে নাকি হাসপাতালে পড়ে আছে, তার তো কন্ট্রিবিউশন আপনার চেয়ে বেশি। হাসান তাবদুল্লাহকে গুলি খেয়েছে, সে তো বলতেছে তার চেয়ে তো তার অবদান বেশি।